হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্ল্যারিটি ক্লাসেস কমার্সে। আজকে আমরা ক্লাস 11 সেমিস্টার 1 এর বিজনেস স্টাডিজ এর সেকেন্ড চ্যাপ্টারটা করতে যাচ্ছি, যেটা কারবার সংগঠনের রূপ। তো আগে আমাদের ফার্স্ট চ্যাপ্টারটা হয়ে গেছিল নেচার অ্যান্ড পারপাস অফ বিজনেস, মানে কারবারের প্রকৃতি এবং উদ্দেশ্য। তো এই পার্টটাও তোমরা শেষ অবধি ভালো করে দেখো, খুব ইজিলি বুঝতে পেরে যাবে। তো সংগঠন কথাটা আগে আমাদের জেনে রাখা দরকার। তো সংগঠনের জন্য আমি একটা খুব সিম্পল উদাহরণ দিচ্ছি। ধরো তুমি তোমার বন্ধুদের নিয়ে একটা ফুটবল ম্যাচ খেলতে গেছো। সবাই যদি নিজের ইচ্ছা মতো দৌড়ায়, কেউ গোল না বাঁচায়, রেফারির কথা না শোনে, ফাউল হয়ে যায়, এই সমস্ত কিছু প্রবলেম হবে এবং তোমরা ম্যাচটা হেরে যাবে। ঠিক আছে? কিন্তু যদি সবাই ঠিক করে খেলে, কেউ ফরওয়ার্ডে খেলে, কেউ ডিফেন্সে খেলছে, ঠিকঠাক ভাবে গোলকিপিং করছে, সবাই একে অপরের সাথে পাস দিয়ে চলছো, তাহলে সবাই মিলে একটা নির্দিষ্ট লক্ষ্যের জন্য ঠিকঠাক ভাবে একটা কাজ করছো, তাই না? আমাদের ম্যাচটা জিততে হবে। তো এইভাবে সবাই মিলে যখন একটা কাজ করে নির্দিষ্ট লক্ষ্যের জন্য নিয়মে, সেইটাকেই আমাদের কি বলা হচ্ছে? সংগঠন বলা হচ্ছে। বোঝা যাচ্ছে? তো সংগঠন মানে এইটাই, যে একসাথে সুষ্ঠুভাবে কোনো কিছু কাজ পরিচালনা করা। বলেছে দেখো, সংগঠন শব্দটি এসেছে ইংরেজি শব্দ অর্গানিজম থেকে, যার অর্থ সম্যক রূপে গঠিত বা সঠিকভাবে সাজানো। এটা এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের, মানে আমাদের এখানে বিজনেস অর্গানাইজেশনের কথা বলা হচ্ছে, বিভিন্ন উপাদান, মানুষ, কাজ, সম্পদ একত্রিতভাবে সুষ্ঠুভাবে পরিচালিত হয়। মিলওয়ার্ডের মতে, কর্মী এবং কর্মধারার মধ্যে সুষম সম্পর্কে সংগঠন বলা হয়ে থাকছে। কে কি কাজ করবে সেটা ঠিক করে করা, সবাই মিলে একটা লক্ষ্যতে কাজ করা, কে কাকে রিপোর্ট করবে, কোন কাজটা ঠিক হলো না হলে, সমস্ত কিছুই আমাদের কি সংগঠনের মধ্যে পড়ে। তো এবার বিজনেস অর্গানাইজেশন বা কারবার সংগঠন কি? আমরা যখন বিজনেস করছি সেটার মধ্যেও তো একটা নির্দিষ্ট নির্দিষ্ট সব কাজ আছে, একত্রিত মিলে গিয়ে একটা বিজনেস তৈরি হয়। ধরো তুমি ফোন বানাচ্ছ, ফোন বানাতে গেলে তোমার তার হার্ডওয়্যারস লাগবে, মানে তার মেটেরিয়ালস লাগবে, সেটাকে জন্য সফটওয়্যার লাগবে, তাদের জন্য দক্ষ লোক লাগবে, সেটাকে চালনা করার জন্য বিভিন্ন দোকান লাগবে, সুপারভাইজিং লাগবে, পুরো একটা টোটাল একটা ব্যাপার। তো সেরকমই বিভিন্ন বিজনেসেরও ফর্ম হয়ে থাকে, যে প্রাইভেটের বিজনেস, মানে প্রাইভেট সেক্টরের বিজনেস, মানে যারা কি নিজেদের নিজেদের টাকা দিয়ে ব্যবসা চালাচ্ছে। সেখানে হয়ে থাকে ব্যক্তিগত মালিকানা, মানে ইন্ডিভিজুয়াল ওনারশিপ, মানে একজনই মালিক, সেটাকে এক মালিকানা কারবার বলে। এবং ওই আরেকটা হয়ে থাকে কি, নিজেদেরই টাকা আনছে সবাই, কিন্তু অনেকজন আছে। সবাই কি করবে, যা লাভ হবে সেটা নিজেদের মধ্যে একটা নির্দিষ্ট ভাবে ভাগ করে নেবে। তোমরা ক্লাস 10 এ অংশীদারি কারবার পড়েছো, সেরকমই একটা ব্যাপার। অঙ্কের মধ্যে ছিল না অংশীদারি কারবার? তো সেরকমই। তবে এখানে আছে কি, যৌথ হিন্দু পরিবারের কারবার, মানে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি। তারপর পার্টনারশিপ, যৌথ মূলধনী কারবার, মানে জয়েন্ট স্টক কোম্পানি, যেটাকে শর্টে কোম্পানি বলা হয়ে থাকে। আর এটা থাকে কি, সমবায় সমিতি বা কোঅপারেটিভ সোসাইটি। আর সরকারি ক্ষেত্র, যেটা পাবলিক সেক্টর বলা হয়ে থাকে, এখানে কি গভর্নমেন্ট ব্যবসার মতো চালায়। এই পার্টটা আমরা থার্ড চ্যাপ্টারে পড়বো। আমরা এটা সেকেন্ড চ্যাপ্টার পড়ছি, তো এখানে আমরা এই বেসরকারি ক্ষেত্রটাকে নিয়ে ভালো করে আলোচনা করবো, এবং সরকারি ক্ষেত্রে এবং বিভাগীয় পরিচালনা, বোর্ড পরিচালনা, বিধিবদ্ধ সংস্থা, সরকারি সংস্থা, এগুলো আমরা থার্ড চ্যাপ্টারের মধ্যে পড়বো। ঠিক আছে? তো বোঝা গেল তো, সংগঠন মানে সবাই একসাথে একই লক্ষ্য পূরণের জন্য, একটা নির্দিষ্ট কাজ করার জন্য সবাই সমন্বয় একত্রিত হয়ে সেটাকে সংগঠন বলে। সেরকম বিজনেস একটা নির্দিষ্ট লক্ষ্যের জন্য আমরা কাজ করে থাকি, প্রফিট বানানোর জন্য, সমাজকে ভালো রাখার জন্য। আমরা আগের চ্যাপ্টারে পড়েছিলাম কর্মসংস্থান সৃষ্টির জন্য। তো সেরকমই আমাদের এই বিজনেসেরও বিভিন্ন, মানে স্ট্রাকচার হয়ে থাকে। কেউ একা বিজনেস করতে পারে, অনেকে একসাথে এসে বিজনেস করতে পারে, সে একসাথে বিজনেস গুলো আলাদা আলাদা ভাগ থাকে, সরকারের ক্ষেত্রে একটা ভাগ থাকে। বোঝা যাচ্ছে? তো এইটাই হলো টোটাল ব্যাপার। তো আমরা খালি প্রাইভেটটা, আমরা কি বললাম এই চ্যাপ্টার মধ্যে, প্রাইভেট মানে নিজে আমরা টাকা এনে বিজনেস করছি, এই পার্টটা আমরা দেখবো। তো সবার প্রথমে কি আসছে? সোল প্রপ্রাইটারশিপ বা এক মালিকানা কারবার। এটা কি? এমন একটা ব্যবসা যেখানে একজন ব্যক্তি নিজে টাকা দিয়ে বিজনেস করছে, এবং যা তার লাভ ক্ষতি যা হবে, সে কি করবে? সে একাই সেটা বহন করবে। তোমাদের বাড়ির সামনে দেখো অনেক গ্রসারি শপস আছে, যেখানে একজনই সব কাজ করে থাকেন, তাই না? মুদিখানা দোকান টাইপের। তো এইটাকে তোমরা এক মালিকানা কারবার বলতে পারো। বৈশিষ্ট্য কি কি আছে? একক মালিকানা এবং নিয়ন্ত্রণ, একাই হলো মালিক এবং একাই সমস্ত কিছুকে কন্ট্রোল করবে। আর সীমাহীন দায়, মানে আনলিমিটেড লাইবিলিটি, মানে ধরো বিজনেস করতে গিয়ে হতে পারে সে ধরো ধার নিয়ে নিয়েছে, কোনো একটা ধার নিয়ে নিয়েছে, ধরো 10 লক্ষ টাকার ধার নিয়ে নিচ্ছে। এবার একটা কনসেপ্ট আছে, তোমরা কমার্সের মধ্যে অ্যাকাউন্টেন্সিতে পড়েছো, যে বিজনেস আলাদা এবং আমাদের হলো মালিক আলাদা, ওনার আলাদা হয়। ঠিক আছে? তার জন্য বিজনেসের মধ্যে যতগুলো অ্যাসেট আছে, সেই অ্যাসেট ধরো আছে 5 লক্ষ টাকা। ঠিক আছে? তো সে বিজনেসের ক্ষেত্রে টাকা দিয়ে খালি 5 লক্ষ টাকা ব্যবহার করে নিজের দায় মেটাতে পারবে। তো 5 লক্ষ টাকা ব্যবহার করে নিলে এখনো কত টাকা তাকে ধার মেটাতে হবে? আরো 5 লাখ টাকা। তো এই 5 লাখ টাকা সে কোথা থেকে আনবে? সে আনবে নিজের বাড়ি থেকে। এটাকে কি বলা হয় থাকে? সীমাহীন দায়। কিন্তু আমরা যখন কোম্পানি পড়বো না,
তখন কোম্পানিতে তোমরা বুঝতে পারবে যে কোম্পানির মধ্যে বিজনেসের অ্যাসেট দিয়ে আমরা যতটুকুনি টাকা মেটাতে পারছি সেইটুকানি টাকাই হলো আমাদের কাছে দায়। আমি যদি আরো বেশি পরিমাণ কোনো খরচা হয়ে থাকে, আমার আরো বেশি পরিমাণ কোনো দায় সৃষ্টি হয়, সেইটা আমি দায়িত্ব নেব না। মানে আমার বিজনেস দায়িত্ব নেব না। ব্যাপারটা একটু কনফিউজিং মনে হতে পারে তোমাদের, কিন্তু ব্যাপারটা হলো এরূপ। ধরো তুমি কারোর কাছ থেকে 10 লাখ টাকা ধার নিয়েছো, এবার তোমার বিজনেসের মধ্যে ধরো 7 লক্ষ টাকা অ্যাসেট আছে। তো তুমি 7 লক্ষ টাকা নিজের বিজনেসের অ্যাসেট মানে সম্পত্তি বিক্রি করে চোকালে আরো 3 লক্ষ টাকা বাকি আছে, সেটা তুমি কি করবে? নিজের ঘর থেকে, আমি জানি, আমরা তো জানি যে হলো বিজনেস আলাদা এবং মালিক আলাদা, মানে বিজনেসের হিসাব আলাদা রাখা হয়। তো এবার তুমি ঘর থেকে, নিজের পার্সোনাল ঘর থেকে 3 লক্ষ টাকা দিয়ে মেটাচ্ছ। কিন্তু কোম্পানির ক্ষেত্রে কি হয়? বিজনেসের মধ্যে যত অ্যাসেট আছে, ধরো 10 লক্ষ টাকা দায় হলো, 7 লক্ষ টাকা বিজনেসের অ্যাসেট আছে, ব্যাস ততটুকুনি তোমার দায়িত্ব। তোমাকে কেউ ধরবে না। সেখানে বিজনেসকে আলাদা একটা ব্যক্তি হিসাবে ট্রিট করা হয়ে থাকে। ঠিক আছে? আমরা কোম্পানির টাইমেও এটা পড়বো। এইটাকে কি বলা থাকে? আনলিমিটেড লায়াবিলিটি। আইনত ব্যবসার অস্তিত্ব আলাদা নয়, মানে বিজনেস এবং তোমাকে একই ধরা হয়। তার জন্যই তো মানে তুমি আর বিজনেস আলাদা এবং কোম্পানিকে কি? কোম্পানিকে আলাদা পুরোপুরি ধরা হচ্ছে, আর তোমাকে আলাদা ধরা হচ্ছে। তার মানে কোম্পানির নামে যা তুমি ধার করছো, এই করেছো কোম্পানির নামে হচ্ছে। কোম্পানি 10 লাখ টাকা ধার করছে, তো কোম্পানির মধ্যে যত অ্যাসেট আছে 7 লক্ষ টাকা দিয়ে মেটানো গেল। তোমাকে কেউ ধরবে না, এবং মুকেশ আম্বানিকে ধরবে না কোনো দায় সৃষ্টি হলে। জিওর নামে যদি কোনো দায় সৃষ্টি হয়, জিওকেই ধরবে। এবার মুকেশ আম্বানির নামে আলাদা দায় সৃষ্টি হলে তখন মুকেশ আম্বানি দায়িত্বশীল থাকবে। কিন্তু এক মালিকানা কারবারের অধীনে আমরা যদি রেজিস্টার থাকি, মানে এগুলো তো আইনতভাবে রেজিস্টার করাতে হয়, রেজিস্ট্রি করাতে হয় যে হ্যাঁ আমি এক মালিকানা কারবার করছি, আমি কোম্পানি করছি, বিভিন্ন ধরনের হয়ে থাকে। তখন আমার ঘর বাড়ি বিক্রি করেও আমাকে টাকা শোধ করতে হবে। এবং এটা খুব ইজিলি আমরা তৈরি করে নিতে পারি, এবং লঘু নিয়ম, মানে এখানে নিয়মও খুব কম লাগে। আর সুবিধা কি? খুব তাড়াতাড়ি আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, কারোর অপেক্ষায় বসে থাকতে হয় না। গোপনীয়তা রক্ষা করতে পারি, খুব সিক্রেটলি, কোনো বেশি ওপেন হয় না যে আমি কি, কোথায় কি খরচা করছি, কি হচ্ছে, আমার বিজনেসে কোনো থ্রেটের চান্স নেই। আর লাভ পুরোটা মালিকের হয়, এবং বানাতে, বিজনেসটা তৈরি করতে কম খরচ লাগে, ইনিশিয়ালি খুব তাড়াতাড়ি হয়ে যায়। সীমিত মূলধন, বেশি মূলধন পাওয়া যায় না, কিন্তু কোম্পানির ক্ষেত্রে প্রচুর মূলধন থাকে। এবং কোম্পানির ক্ষেত্রে কি হয় বলতো, যে মূলধনটা না আগে থেকে জানা যায়, সেটা কি আমরা পরে আসছি। আর সীমাহীন দায়, ওই যেটা বললাম, মালিক মারা গেলে ব্যবসা বন্ধ হয়ে যায়। কিন্তু কোম্পানির ক্ষেত্রে দেখবে ওনার মানে কোম্পানিতে ওনার হয় না, শেয়ার হোল্ডার হয়ে থাকে। এরকম রতন টাটাজি, তিনি হলো মারা গেছেন, কিন্তু টাটা কোম্পানি চলছে, তো সেরকমই ব্যাপার। ঠিক আছে? তো এইটাকে বলা হয় থাকে কি, মানে চলতেই থাকবে কোম্পানি, কি চলতেই থাকে, কিন্তু আমাদের এক মালিকানাতে সেটা হয় না। আর দক্ষতা সীমাবদ্ধতা, মানে একজন কাজ করছে, একজন নিজের কতটা দক্ষতা লাগাতে পারে, বেশি জন লোক আসলে আরো বেটার ভাবে বিজনেস আমাদের চলবে। বোঝা যাচ্ছে? তো এইটা ছিল আমাদের কি এক মালিকানা কারবারের ব্যাপার। তো এইখানে আমাদের মনে রাখতে হবে আনলিমিটেড লাইবিলিটি, একজন মালিক, খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, এবং সীমাহীন দায়। এইটাই হলো টোটাল ব্যাপার। তারপর আমাদের আছে কি? অংশীদারি কারবার। এবার আমাদের একার দ্বারা বিজনেস করা হয়ে উঠছে না। আমরা কি করলাম? আমরা কি করলাম? যে আরো 2 জন পার্টনারকে নিলাম। মানে টোটাল আমরা 3 জন হলাম। তো মোট কথা অংশীদারি কারবারে মিনিমাম 2 জন হতে পারে, এবং ম্যাক্সিমাম হতে পারে অনেকজন, কিন্তু 50 জনের বেশি আমাদের হয় না। ঠিক আছে? 50 জনের বেশি নতুন নিয়ম অনুসারে তার থেকে বেশি হয় না। কিন্তু কোম্পানিতে অনেকজন হতে পারে। কোম্পানির কথাটা কেন বলছি? কারণ কোম্পানি দিয়ে অনেকগুলো আমরা পার্থক্য বানাতে পারছি। তার জন্যই বলা হচ্ছে। তো বোঝা যাচ্ছে যেখানে 2 বা ততোধিক ব্যক্তি চুক্তির মাধ্যমে একত্রে ব্যবসা পরিচালনা করে এবং লাভ ক্ষতি ভাগ করে না। এটা সমান ভাগে ভাগ করে না, নির্দিষ্ট অনুপাতে ভাগ করে থাকে। এবং এটা কোন আইনে চলে? ভারতীয় অংশীদারি আইন 1932। ঠিক আছে? ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট 1932। এই আইনে চলে। একটা আইন থাকে, সেই আইনে অনুযায়ী চলে। আর এক্ষেত্রে কি থাকে? লিখিত চুক্তির ভিত্তিতে গঠিত হয়ে থাকে, পার্টনারশিপ ডিড হয়ে থাকে। পার্টনারশিপ ডিড মানে আমরা এটা জানবো, এখানে লেখা থাকে কত কি টাকা পাবে, কত পরিমাণ লাভ্যাংশ থাকে, এই সমস্ত কিছু, লাভের অনুপাত, মানে লাভ ক্ষতির অনুপাত ইত্যাদি। এখানেও সীমাহীন দায়, মানে অংশীদারদের হলো নিজেদের কাছ থেকে টাকা দিতে হবে যদি কোনো দায়ের সৃষ্টি হয়, বিজনেস আলাদা না। পারস্পরিক আস্থায় একে অপরের উপর ভরসা রেখে বিজনেস হয়। লাভ এবং দায়বদ্ধতা ভাগ করে নেওয়া হয়। যতটা লাভ হয় এবং কারো দায় থাকলে সেটা নিজেদের মধ্যে ভাগ করে নেওয়া হয়। সুবিধা কি? বেশি মূলধন সংগ্রহ করা যায়, বেশি পরিমাণে ক্যাপিটাল আনতে পারি। বিভিন্ন দক্ষতার লোকেরা এসে একসাথে বিজনেস করতে পারে। ঝুঁকিও, মানে রিস্কও ডিস্ট্রিবিউট হয়ে যায়। আগে কি একাই ছিল, একজনই রিস্ক নিত, কিন্তু এখন ভাগ হয়ে গেল। সহজ গঠন, এটাও খুব ইজি ভাবে আমরা তৈরি করে নিতে পারি। এবং সবসময় যে আমাদের আইন মেনে যে একদমই যে রেজিস্ট্রেশনের ব্যাপার থাকে, ওরকম হয় না। রেজিস্ট্রেশনটাও অপশনাল হয়ে থাকে। তো রেজিস্ট্রেশন কি, আমরা পরে আসছি। অসুবিধা কি? সীমাহীন দায়, কারোর মতের মিলও না হতে পারে। ধারাবাহিকতা, সবাই একই সাথে কাজ করে যাচ্ছে এরকম না হতে পারে, বলে কেউ কাজ করবে না, এ করবে না, এরকম বিভিন্ন সমস্যা হয়। এবং সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি নেওয়া যায় না, কারণ সবার কাছ থেকে জেনে বুঝে নিয়ে সিদ্ধান্ত নিতে হয়। ঠিক আছে? এবার অংশীদারি কারবারের ক্ষেত্রে আমাদের কি হয়ে থাকে? সাধারণ অংশীদার, মানে জেনারেল পার্টনারশিপ। এই ধরনের অংশীদারে কি সমস্ত অংশীদারের দায় কি সীমাহীন হয়ে থাকে। মানে ব্যবসার ঋণ বা দায় হলে সমস্ত অংশীদারকেই কি ঝুঁকি বহন করতে হবে, যেটা আমি বললাম। আর পরিমিত দায়যুক্ত মানে
লিমিটেড লাইবিলিটি মানে এলএলপি এটাকে বলা হয়ে থাকে। এটা একটা আধুনিক অংশীদারের রূপ যেখানে অংশীদারের দায় সীমিত থাকে তাদের মূলধন অবদান পর্যন্ত। এলএলপি একটা স্বতন্ত্র আইনগত সত্তা, কোম্পানি অংশীদারের মধ্যে সেতু বন্ধন রচনা করে। এলএলপি মানে হলো যেখানে অংশীদার মানেই তো আমাদেরকে আনলিমিটেড, কিন্তু এলএলপি মানে লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ করলে সেখানে ওই যে বিজনেসের মধ্যে যত আমাদের অ্যাসেট আছে সেই অনুযায়ী আমাদের কি হয়ে যাবে, ওই অ্যাসেটের দ্বারা আমরা কি করতে পারবো, নিজেদের দায় চুকাতে পারবো, মানে আমাকে পার্সোনালি ধরবে না। এইভাবে যদি তুমি নিজের বিজনেসটাকে রেজিস্টার করাও, ঠিক আছে। তো এইটা ছিল আমাদের কি অংশীদারি কারবারের মধ্যে জেনারেল অংশীদারি কারবার মানে সাধারণ অংশীদারি এবং লিমিটেড লাইবিলিটি। লিমিটেড লাইবিলিটিতে আমাদের কি দেখবো, আমাদের যে দায়টা থাকে, যে গল্পটা প্রথমে বললাম ওটা সীমিত থাকে, কেন আমাদের বিজনেসকে একটা আলাদা ব্যক্তি হিসাবে ধরে নেয় আইন, ঠিক আছে। তো এবং তার জন্য আমাদের কি বিজনেসের নামেই পুরো দায়টা সীমাবদ্ধ থাকে, মানে আমাদেরকে আর ধরবে না কোনো কিছু হলে। এবার তোমরা বলবো যে স্যার তাহলে তো বেশি বেশি স্ক্যামও হতে পারে। স্ক্যাম হয় না আসলে, যতটুকুনি বিজনেসে অ্যাসেট থাকে ওই অনুযায়ী লোকেরা কি করে, লোন দিয়ে থাকে, এই দিয়ে থাকে, সবকিছু দেখেই তো লোন দেয়। ব্যাংকে যখন যায় দেখে না কার কত ইনকাম, তার কাছে কি আছে, সেই অনুযায়ী হয়ে থাকে, ঠিক আছে। তো স্ক্যাম ওরকম ভাবে হয় না। আর হলে সেটা হলো আমাদের অংশীদারদের উপর দায় চাপবে না। তারপর কি আছে, বিভিন্ন ধরনের অংশীদার আমরা দেখিনি, যেমন সক্রিয় অংশীদার। অংশীদার কাকে বলা হচ্ছে, অংশীদারি কারবারের মধ্যে যারা ব্যক্তিরা জড়িত আছে তারা হলো লাভ ক্ষতি বহন করছে, তাদেরকে অংশীদার বলা হয়। সক্রিয় অংশীদার কি, এই ধরনের অংশীদার ব্যবসায় দৈনন্দিন কার্যকলাপে অংশগ্রহণ করে, সিদ্ধান্ত নেয় এবং ব্যবসা পরিচালনা করে। এরা কি একদম কাজ করে, যে এরা কি করতে হবে বিজনেসের মধ্যে, তারা হলো সিদ্ধান্ত গ্রহণ করে, সমস্ত কিছু করে। আর নিঃশব্দ অংশীদার বা স্লিপিং পার্টনার কাকে বলা হয়ে থাকে, বা ঘুমন্ত অংশীদার একে বলা হয়ে থাকে। এই অংশীদার ব্যবসার মূলধনে বিনিয়োগ করেন কিন্তু কোনো পরিচালনা করে, জাস্ট টাকা দিয়ে ফিনিশ, সে খালি লাভ ক্ষতি নিয়ে নেয়। বোঝা যাচ্ছে। আর গোপন অংশীদার কি, সিক্রেট পার্টনার, এই ধরনের ব্যবসায় অন্তর্ভুক্ত থাকে কিন্তু বাহ্যিকভাবে তার অংশীদারিত্বের কথা জানানো হয় না, ঠিক আছে। এটাই ব্যাপার, মানে কেউ কেউ অংশীদার করে রেখেছে কিন্তু আলাদাভাবে তাকে বলা হয় না বাকিদের। তার নামধারী বা নমিনাল অংশীদার, তার খালি নাম ব্যবহার করার অনুমতি নেন, তিনি মূলধন বা পরিচালনা কিছুই করে না, মানে যে বিজনেস করার জন্য যে ক্যাপিটাল লাগবে সেগুলো কিছুই দেয় না, খালি তার নামটা ব্যবহার করে। হতে পারে অনেক খুব পাওয়ারফুল কোনো ব্যক্তি আছে, তার নামটা ইউজ করে আমাদের বিজনেস চলছে, ঠিক আছে। এবং এর জন্য তিনি দায়ীও হতে পারেন, এবং তিনি কি করেন যে লাভ ক্ষতিও নিয়ে থাকেন। তার নামটা ব্যবহার করছে, তার জন্য লাভ ক্ষতিও নিয়ে থাকছে। ওকে, সে খালি পরিচালনা করছে না এবং ক্যাপিটাল দিচ্ছে না। বোঝা গেল। তো এই ধরনের আমাদের অংশীদার হয়ে থাকে। অংশীদারি কারবার তো বোঝালামই। এবারে অংশীদারি দলিল বা অংশীদারি চুক্তিপত্র, এটাকে কি বলা উচিত, অংশীদারি চুক্তিপত্র বলা উচিত, বা পার্টনারশিপ ডিড। এটার মানে কি, এই যে আমরা বললাম না যে অংশীদারি কারবারের মধ্যে কে কত পরিমাণ হলো মূলধন দিচ্ছে, মূলধন মানে ক্যাপিটাল দিচ্ছে, তারপর কতটা হলো লাভ ক্ষতি নিজেদের হারে ভাগ করে নিচ্ছে, ধরো 4:3:1, তিনজন পার্টনার হলো ধরো 1:1, মানে সবাই একভাবেই লাভ ক্ষতি নিচ্ছে, কে হলো সুদ পাবে, এই সমস্ত কিছু জিনিসপত্র এই চুক্তিপত্রের মধ্যে লেখা থাকে। দেখো যা যা লেখা আছে, অংশীদারদের নাম, ঠিকানা, ব্যবসার নাম, মূলধনের পরিমাণ, অংশীদারদের অবদান, লাভ ক্ষতি ভাগের হার, প্রত্যেকের কর্তব্য, পরিবর্তনের সত্ত্ব, বিরোধ নিষ্পত্তি, এই সমস্ত কিছু থাকে, ঠিক আছে। এটা আইনত বাধ্যতামূলক না হলেও ভবিষ্যতে ঝামেলা এড়ানোর জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। দেখো একটা নমুনা দেওয়া হলো, দেখা লেখা আছে এই দলিলটি 1 আগস্ট 2025 তারিখে বানানো হচ্ছে, এবং এই অংশীদারি দলিলটা তৈরি হচ্ছে নিম্নলিখিত অংশীদারদের মধ্যে রাহুল ঘোষ, এখানে সব কাল্পনিক ভাবে কিছু নাম নেওয়া আছে, এরকম ঠিকানা সুব্রত সাহা, এরকম করে ঠিকানা তাদের ইত্যাদি দেওয়া আছে। কারবারের নাম আছে RS ট্রেডার্স, ফার্মটি পরিচালিত হচ্ছে এইখান থেকে। কারবারের প্রকৃতি, ফার্মটি পাইকারি কাপড়ের ব্যবসা করে। দায়িত্ব কর্তব্য, মূলধন কে 2 লাখ টাকা দিয়েছে, 3 লক্ষ টাকা দিয়েছে, আর এদের লাভ ক্ষতি কি হবে 1:1, ঠিক আছে, 50-50 আমাদের হচ্ছে। ব্যাংকের হিসাব, ফার্মের নামে একটা কারেন্ট অ্যাকাউন্ট খোলা হচ্ছে, এগুলো তোমরা ক্লাস 12 ভালো করে পড়বে, ঠিক আছে। চুক্তি অনুযায়ী পূর্ব অনুমতি ছাড়া অন্য কোথাও কাজ করতে পারবে না। কোনো বিরোধ হলে সেটা একজন নিরপেক্ষ সালিসির মাধ্যমে সমাধান করা হবে, ঠিক আছে। এখানে সাইন সাইন করেছে, সমস্ত কিছু এরকম ভাবে কি থাকে অংশীদারি চুক্তিপত্রের মধ্যে লেখা থাকে, ঠিক আছে। আর মূলধন যে দেওয়া হয়, মূলধনের উপর সুদও পেয়ে থাকে অংশীদাররা, এই সমস্ত কিছু। আরেকটা হয়ে থাকে কি মাইনর পার্টনার। ওকে, মাইনর পার্টনার কি, অপ্রাপ্তবয়স্ক, যারা 18 বছরের থেকে এজ কম, ঠিক আছে। অপ্রাপ্তবয়স্করা সরাসরি অংশীদারি হতে পারে না, কিন্তু তারা লাভ ক্ষতি মানে লাভ নিতে পারে, ক্ষতি না, খালি লাভ নিতে পারে, ঠিক আছে। দায় বা সিদ্ধান্ত নিতে পারবে না, লাভ নিতে পারেন, এবং মূলধনও তারা দিতে পারবেন। ওকে, এই জিনিসগুলোকে বুঝতে হবে। প্রাপ্তবয়স্ক হওয়ার পর 6 মাসের মধ্যে তাকে পূর্ণ অংশীদার হবে কিনা সেটাকে তাকে লিখে জানাতে হবে। আর না জানালে স্বয়ংক্রিয়ভাবে মানে একা একাই সে পূর্ণ অংশীদার হবে এবং দায় নেবে। ধরো কেউ ধরো 17 বছর 5 মাসের ঢুকছে, ঠিক আছে। 18 বছর হয়ে গেলেই সে কি হয়ে যাবে, পুরোপুরি সে অংশীদার হয়ে যাবে এবং তাকেও কোনো দায় নিতে হবে। এবং বলছে উদাহরণ, রাহুল 17 বছর বয়সে একটা ফার্মে লাভ ভোগকারী অংশীদার হয় এবং 18 বছর হলে 6 মাসের মধ্যে তাকে সিদ্ধান্ত জানাতে হবে। এবার সে যদি না জানায় তাহলে তাকে একদম প্রপার হলো নরমাল যে অংশীদার সেই অনুযায়ী বানিয়ে নেওয়া হচ্ছে, এবং সে কি করবে, কোম্পানির সমস্ত দায়ও বহন করবে, ঠিক আছে। আর রেজিস্টার্ড পার্টনারশিপ মানে যেটা বললাম যে হলো পার্টনারশিপ আইনের মধ্যে রেজিস্টার করাতে হয়, যেমন আমরা বললাম না পার্টনারশিপ অ্যাক্ট 1932, এই আইনের মধ্যে রেজিস্টার করাতে হয়। এটা থাকে কি ঐচ্ছিক থাকে না, এটা এটা মানে এটা থাকে কি ঐচ্ছিক থাকে, মানে অপশনাল।
এটা কোনো প্রয়োজন নেই যে আমাকে রেজিস্টার করাতেই হবে, কিন্তু কোম্পানির ক্ষেত্রে কোম্পানি অ্যাক্টে রেজিস্টার করাতে হয়। ঠিক আছে, কোম্পানি অ্যাক্ট 2013 অনুযায়ী রেজিস্টার করাতে হয়। এর কি কি সুবিধা পাওয়া যায়? আইনি সুরক্ষা পাওয়া যায়, পরে কোনো প্রবলেম হলে আমরা কোর্টে নিয়ে যেতে পারবো, অন্য পক্ষের বিরুদ্ধে মামলা করা যায়, আদালতের স্বীকৃতি পায়। রেজিস্ট্রেশন না থাকলে অন্য কারোর বিরুদ্ধে মামলা করতে পারে না। অনেক হতে পারে অংশীদাররাই নিজেদের মধ্যে ফ্রড করলো, ব্যবসার বিশ্বাসযোগ্যতা কমে যায়, এই সমস্ত কিছু। এবার আমরা কি জানবো? সমবায় সমিতি বা কোঅপারেটিভ সোসাইটি। এটা আরেকটা ফর্ম বিজনেসের, সমবায় সমিতি বা কোঅপারেটিভ সোসাইটি। ঠিক আছে, তো এইটাও খুব ইজি একটা ব্যাপার, খুব ইজিলি তোমরা বুঝতে পেরে যাবে। ধরো তোমরা পাড়ায় 10 জন বন্ধু মিলে ঠিক করলে আমরা সবাই মিলে টাকা জোগাড় করে একটা ছোট দোকান খুলবো, যাতে সবাই সস্তায় জিনিস কিনতে পারে। কি বলছি? সস্তায়। ধরো মার্কেটের মধ্যে দাম চলছে, ধরো আলুর দাম চলছে ধরো 30 টাকা কেজি, তোমরা কত 20 টাকা কেজিতে বা 15 টাকা কেজিতে বিক্রি করছো। ঠিক আছে, তোমাদের মানে উদ্দেশ্য কি? সবার উপকার করা। ঠিক আছে, এবং সবাই মিলে কাজ করে একে অপরকে সাহায্য করবে, লাভ করা আসল উদ্দেশ্য না, যা টাকা আসে আসুক, কিন্তু সবাইকে সাহায্য করা। ঠিক আছে, তো এইটাই বলেছে দেখো, বলছে সমবায় সমিতি হলো এমন একটি স্বেচ্ছাসেবী কল্যাণ ভিত্তিক সংগঠন যেখানে কিছু ব্যক্তি নিজেদের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের লক্ষ্যে একত্রিত হয়ে কাজ করেন। এদের মূল লক্ষ্য হলো কি? লাভ নয়, বরং সদস্যদের কল্যাণ করা। এবং এর জন্য কি কোঅপারেটিভ সোসাইটিজ অ্যাক্ট 1912 মানে হলো 1912 আছে। ঠিক আছে, তো এর বৈশিষ্ট্য আমাদের কি হয়ে থাকে মনে রাখবে, প্রত্যেকটা আইন মনে রাখবে কোন কোন কি আইন আছে। পার্টনারশিপ অ্যাক্ট 1932, এটা হলো 1912 1912 সমবায় সমিতি আইন। এটা কি? স্বেচ্ছাসেবী সদস্যবাদ, যে কেউ ইচ্ছা করলে সদস্য হতে পারে, জাতি ধর্ম লিঙ্গভেদ নেই। এবং প্রত্যেকটি সদস্যই ভোটাধিকার সমান, মানে একজন সদস্য যে ভোট করবে সে একটা ভোটই তার কাউন্ট হবে, এবং সেই অনুযায়ী সে হলো ভোটিং এ পার্ট নিতে পারে, কে বেশি মূলধন দিল, এই সমস্ত কিছু না। এবং সীমিত দায়, এখানে সদস্যরা তাদের বিনিয়োগ পর্যন্তই দায়বদ্ধ, মানে যে যত টাকা দিল সেই অনুযায়ী সে দায় নেই। যদি কেউ 2 লাখ টাকা দিল, সে 2 লাখ পর্যন্তই দেবে, সে প্রতিষ্ঠানে 10 কোটি টাকাও দায়ী হয়ে যাক না কেন। ঠিক আছে, লিমিত লাভের সীমিত বন্টন। ঠিক আছে, লাভটাকে কি করা হয়? কম ভাগ করা হয়, লাভ অল্প হলে অল্পটুকু দেওয়া হয়, বাকি ভবিষ্যতের জন্য রেখে দেওয়া হয়। কারণ হলো এইটা কি? মানুষের কল্যাণের জন্য, মানব কল্যাণের জন্য, লাভ নয় বরং সদস্যদের কল্যাণের জন্য। ঠিক আছে, আর সুবিধা কি? সস্তায় জিনিস পাওয়া যায়, সরকারের কাছ থেকে সাহায্য পাওয়া যায়, সীমিত দায় থাকে, সবাই সমান মানে সমান ধরায় গণতান্ত্রিক ভাবে। আর অসুবিধা কি হয়ে থাকে? বেশি টাকা থাকে না। কেন লাভ হচ্ছে না? বেশি টাকা থাকে না, এবং বাইরে থেকে ইনভেস্টররা কম করে, কেন এটা হলো জনকল্যাণের জন্য করা হয়ে থাকছে। দক্ষতার অভাব থাকে, পেশাদারি অনেক সময় কেউ কাজ করতে চায় না, এরকম প্রবলেম হতে পারে। এবং যারা চালাচ্ছে তারা হলো বেশি পেশাদার না, মানে একদম প্রফেশনাল না, তারা হলো সমাজের কল্যাণের জন্য চালাচ্ছে, তার জন্য দক্ষতারও অভাব হয়ে যায়, এই সমস্ত কিছু আমাদের হয়ে থাকে। উদাহরণ কি? কৃষক সমবায়, গৃহ নির্মাণ সমবায়, বিভিন্ন ধরনের উদাহরণ আছে, ভোক্তা সমবায়, বিপণন সমবায়, এইগুলো আছে। কৃষকদের মানে সস্তায় বীজ কেনা, সার কেনা, বাড়ি বানানোর দল থাকে গৃহ নির্মাণ, পণ্য কেনা বেচার জন্য ভোক্তা সমবায়, মার্কেটিং করার জন্য কেনা বেচা সমস্ত কিছু, সেগুলো মার্কেটিং এর মধ্যে পড়ে। ঠিক আছে, তো এইগুলো। তো ভোক্তা সমবায়টা আমরা এখানে আলোচনা করবো। ভোক্তা সমবায়টা কি? ধরো তোমার স্কুলের সব মাস্টার মশাই, দাদা দিদি মিলে একটা দোকান খুলে, যাতে বাইরের দোকানদাররা দাম বেশি না নিতে পারে, তারা নিজেদের সদস্য, নিজেরাই মালিক, এবং নিজেরা কিনে নিজেরা সস্তায় জিনিস দেয়। ঠিক আছে, তো এইটাকেই বোঝানো হচ্ছে। ভোক্তা সমবায় হলে এমন একটি সমবায় সংগঠন যেখানে ভোক্তারা নিজেরাই সদস্য হয়ে ওঠে, নিজেদের প্রয়োজনীয় পণ্য সাশ্রয় মূল্যে পাওয়ার জন্য একটা সমবায় গঠন করে। লক্ষ্য মধ্যস্থভোগী ছাড়া ভালো মানের পণ্য ন্যায্য মূল্যে সরবরাহ করা, মানে মিডলম্যান বাদ দিয়ে দাও। কেউ ধর একটা জিনিস বানাচ্ছে 10 টাকায়, মিডিল অনেক কমিশন খাওয়ার জন্য ব্রোকার টোকার এসে টেসে সেই জিনিসটার দাম ধরো 30 টাকা হয়ে যাচ্ছে, মানে সাধারণ পাবলিকের কাছে অনেক বেশি দামে আসে। তো সেইটাই আমার হলো এইটার কাজ। ঠিক আছে, বোঝা যাচ্ছে? এর মানে কি? যারা জিনিস কেনে তারাই দল তৈরি করছে, কেউ মুনাফা করার জন্য না, সবার যাতে সুবিধা হয় সেই জন্য। কেউ বাজার থেকে না, সরাসরি উৎপাদকের কাছ থেকে, মানে মিডলম্যান কেটে গেল, ডাইরেক্ট যে বানাচ্ছে তার কাছ থেকে কিনে নেওয়া হচ্ছে, এবং লাভ কম। ঠিক আছে, লাভ টাভ তো তাদের উদ্দেশ্য না, সবার জনকল্যাণ করা, এইটাই হলো মোট কাজ। এটাও সেম ভাবে সদস্যরাই ভোক্তা থাকে, মুনাফা নয় সেবা হয়, সরাসরি সরবরাহ করা হয়ে থাকে, এবং দাম কম হয়, ফলে ঠকানো হয় না, সদস্যদের টাকা বাজে, ভেজাল কম থাকে, সস্তায় জিনিসপত্র পাওয়া যায়, এই সমস্ত কিছুই আছে। দেখতে পাচ্ছ সুবিধা আছে, ভেজাল কম, মধ্যস্থকারীরা লাভ বাদ দেয়, মানে মিডলম্যান চলে যায়। আর অসুবিধা কি? ওই সেম পেশাদারি ব্যবস্থাপনার অভাব, মানে চালানোর জন্য লোকজন পেশাদার নয়, অল্প টাকা, সদস্যরা অনেক সময় অমনোযোগী দেখা যায়, উদাসীন হয়ে পড়ে, এই সমস্ত কিছু। যেমন উদাহরণ আছে কর্মচারীদের ভোক্তা সমাজ, রেলওয়ে কর্মচারীদের ভোক্তা সমাজ, রেল কর্মচারীদের জন্য, সরকারি অফিসের লোকেদের জন্য সমবায় থাকে, কলেজ বিশ্ববিদ্যালয় কর্মচারীদের জন্য। ঠিক আছে, মানে সমবায় সমিতি মানে সবাই মিলে সবার ভালোর জন্য কাজ করা। ভোক্তা সমবায় মানে হলো সবাই মিলে দোকান খুলে যাতে সবাই খুব সস্তায় জিনিসপত্র নেয়। ঠিক আছে, এইটাই হলো সিম্পল আমাদের ঘটনা। ওকে, তো আশা করি বোঝানো গেল এই ব্যাপারটা। তো এইটাই ছিল আমাদের কি সমবায় সমিতি। আর আমাদের লাস্ট আছে হলো কোম্পানি। কিসে এসে গেছি? কোম্পানিতে। ঠিক আছে, কোম্পানি যেটাকে আমাদের জয়েন্ট স্টক কোম্পানিও বলা হয়ে থাকে। আমরা এক মালিকানা দেখলাম, পার্টনারশিপ দেখলাম, সমবায় সমিতি দেখলাম। কোম্পানিতে কি? কোম্পানিতে আনলিমিটেড, আমরা কি আনলিমিটেড টাকা লাগাতে পারি, এবং আনলিমিটেড এখানে মালিক হয়। মালিক মানে শেয়ার হোল্ডার। ধরো একটা
কেক আছে, এই কেকটাকে না তুমি অনেক ভাগে ভাগ করে দিলে, এই প্রত্যেক কটা ভাগের এক একটা করে লোককে দিয়ে দিলে, তাহলে প্রত্যেক কটা টুকরোর জন্য এক একটা করে মালিক। সেরকমই কোম্পানির মধ্যে যত প্রফিট কামায় সেইগুলো কি হয়ে থাকে, বিভিন্ন টুকরোর অধিকারীরা নিয়ে থাকে। ধরো কোম্পানি 100 টাকা কামালো, তার মধ্যে কেউ ধরো 10%-এর জন্য অধিকারী, সে 100-র মধ্যে থেকে 10 টাকা পাবে। সে এবার কিভাবে সে 10% অধিকারী হলো, সে কোম্পানির ওই ভাগটা নিয়েছিল, মানে সে 10% ভাগ টাকা দিয়ে কিনেছে। এইভাবে আমাদের কি হয়ে থাকে, কোম্পানি হয়ে থাকে। এবং কোম্পানির ক্ষেত্রে কি হয়ে থাকে, যেই মূলধনটা হয়ে থাকে, যে ক্যাপিটালটা হয়ে থাকে, সেই কোম্পানির একটা নির্দিষ্ট পত্রের মধ্যে সেই ক্যাপিটালটা জানিয়ে দিতে হয়। মানে ধরো আমি ধরো অংশীদারি কারবার করছি, আমি এখন 5 লাখ আনলাম, পরে 3 লাখ আনলাম। আমি ধরো নিজের বিজনেস করছি, এখন 10 লাখ আনলাম, পরে 20 লাখ আনলাম। সে যতটুকু খুশি টাকা আমি লাগাতে পারি। কিন্তু কোম্পানির ক্ষেত্রে একটা নির্দিষ্ট পরিমাণ একটা ডকুমেন্টের মধ্যে লিখে দেয়, আমার কোম্পানির ক্যাপিটাল হয়ে থাকে 10 লক্ষ টাকা, এর থেকে বেশি আমি আনতে পারবো না। আবার যদি পরে বানাতে, সেটা আবার আইনতভাবে বিভিন্ন পেপার অনুযায়ী করে সেটাকে কি বৃদ্ধি করতে হয়। ঠিক আছে, এইটাই হলো টোটাল আমাদের কোম্পানির বিষয়। ওকে, তো কোম্পানি একটা আইনের দ্বারা গঠিত ব্যবসায়িক সংগঠন, যার নিজস্ব সত্তা আছে এবং সীমিত দায় আছে, সীমিত দায় এবং স্থায়ী অস্তিত্ব। মানে কোম্পানিতে কি যে বললাম, যে আমি প্রথমে উদাহরণেই বললাম যে কোনো ওই যে মিস্টার রতন বা টাটাজি তিনি হলো মারা গেছেন, তো তার ফলে কি হয়েছে, টাটা কি বন্ধ হয়ে গেছে? না, চলতেই থাকে। কারণ কোম্পানির মধ্যে কি থাকে, শেয়ার হোল্ডাররা থাকে, ওরকম ওনার বলা হয় না। মুকেশ আম্বানিও কি একটা রিলায়েন্স এর মধ্যে একটা শেয়ার হোল্ডার, ম্যাক্সিমাম শেয়ার ওনার কাছে থাকতে পারে, কিন্তু উনি রিলায়েন্স এর মধ্যে একটা শেয়ার হোল্ডার। ওকে, তো কোম্পানির ক্ষেত্রে কোন আইনটা হয়, কোম্পানিজ অ্যাক্ট 2030, এটা আমরা বলেছিলাম 2013 অনুযায়ী থাকে। এবং কোম্পানির মধ্যে থাকে কি, প্রাইভেট কোম্পানি। এখানে মানে বলতে পারো যে কম সদস্য নিয়ে গঠিত হয়, মানে 200 জনের বেশি এখানে হয় না। ঠিক আছে, এবং আমরা বললাম আনলিমিটেড থাকতে পারে, কিন্তু কিছু কিছু আলাদাও করা আছে। আর হলো কি, শেয়ার হস্তান্তর সীমিত, মানে শেয়ার যেটা থাকে যে কে কতটা অংশের অধিকারী, সেটা একে ওকে তাকে দিতে পারবে না। এবং পাবলিক থেকে টাকা তোলা যায় না, এটা কি নিজেরাই নিজেদেরকে টাকা জোগাড় করতে হয়। কোম্পানির মধ্যে কি হয়ে থাকে, পাবলিক থেকে টাকা তোলা হয়। পাবলিক থেকে টাকা হয় মানে কি, ওই টুকরোটা ভাগ করে দেওয়া হয় ওই কেকের টুকরোতে, বা কে কতটা টুকরো নেবে টাকা দিয়ে, সেই অনুযায়ী সে টোটাল প্রফিটের অংশীদার হবে। তো এই ঘরোয়া কোম্পানি, প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে এটা হয়ে থাকে না। পাবলিক কোম্পানি কি, পাবলিক কোম্পানি মানে রিলায়েন্স, টাটা, এইগুলো এরা কি মার্কেটের মধ্যে শেয়ার ছাড়তে পারে। এদের কোনো নির্দিষ্ট সদস্য সংখ্যা নেই, এবং শেয়ার পাবলিকলি বিক্রি করা যায় এবং অধিক মূলধন সংগ্রহ করা যায়। বোঝা যাচ্ছে? তো এইগুলো কোম্পানির পার্ট, মানে অনেক এখন বিজনেস করছে, অনেক টাকা আমাদের আসছে বিজনেসের মধ্যে। বৈশিষ্ট্য কি, পৃথক আইনগত সত্তা, মানে কোম্পানিকে আইনের চোখে আলাদা এবং শেয়ার হোল্ডারদের আলাদা দেখা যায়। ফলে কোম্পানির মধ্যে ধরো 10 লাখ টাকা বা 10 কোটি টাকা দায় হলো, তখন কি করবে কোম্পানি, হলো আমাদের কি করবে, যে ধরো 10 কোটি টাকা দায় হয়ে গেল, তখন কোম্পানি কি করবে, নিজের যত অ্যাসেট আছে সেই অ্যাসেটটাকে ব্যবহার করে কোম্পানি নিজের দায় মেটাবে, শেয়ার হোল্ডারদের ধরতে যাবে না। ঠিক আছে, এবং সীমিত দায় কি আছে, শেয়ারের সীমার মধ্যে শেয়ার হোল্ডারদের দায় থাকে, মানে ওই কোম্পানির মধ্যে যত টাকা আছে সেইগুলোই হলো শেয়ার হোল্ডারদের, যতটুকুনি টাকা দেওয়া আছে সেই দ্বারাই কোম্পানি টাকা উঠছে। এবং স্থায়ী অস্তিত্ব, মালিকানা বদলালেও কোম্পানি কি চলতে থাকে। মূলধন সংগ্রহ, শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করা হয়। এবং শেয়ার হস্তান্তরের সুবিধা থাকে, পাবলিক কোম্পানিতে শেয়ার হস্তান্তরের সুবিধা থাকে। আর এর সুবিধা কি থাকে, বৃহৎ প্রচুর মূলধন পাওয়া যায়, সীমিত দায়, লিমিটেড লাইবিলিটি, চলমানতা, চলতেই থাকবে, মালিক বদল হলে উন্নত ব্যবস্থাপনা, অনেক ভালো ভালো লোকেরা আসে। আর অসুবিধা কি থাকে, গঠন জটিল, মানে এটাকে বানাতে গেলে অনেক ধাপ, অনেক কিছু অনুসরণ করতে হয়। আর সরকার অতিরিক্ত নিয়ন্ত্রণ রাখে, অনেক নিয়ম নীতি রাখে, কেন এতগুলো টাকার ব্যাপার, স্ক্যাম হওয়ার চান্সেস বেশি থাকে। আর সিদ্ধান্ত নিতে গেলে বোর্ডের অনুমোদন লাগে। বোর্ড মানে অনেকগুলো মেম্বার থাকে যারা কোম্পানি পরিচালনা করে। সবাই যে টাকা দিলেই তো সবাই পরিচালনা করবে না, কিছু স্পেসিফিক শিক্ষিত লোকদের রাখা হয়, উচ্চপদস্থ লোকদের, তার হলো পরিচালনা করে। গোপনীয়তার অভাব, কেন পাবলিককে কোম্পানিকে অনেক তথ্য প্রকাশ করতে হয়, কেন হলো ওই অনুযায়ী কোম্পানির মধ্যে টাকা লাগায়, শেয়ার কেনা বেচা হয়, এবং সমস্ত কিছু জানাতে হয় কোম্পানিকে। ঠিক আছে, তো এইটা হলো টোটাল ব্যাপার আমাদের। এবং কোম্পানি কিভাবে গঠিত হয়, প্রথমে সর্বদা নাম অনুমোদন করতে হয়, মানে রেজিস্টার করতে হয়। মানে রেজিস্টার অফ কোম্পানি, মানে আরওসি, রেজিস্টার অফ কোম্পানির থেকে নাম অনুমোদন করতে হয়, যে তোমার কোম্পানিটা কি নাম আছে সেটা। এবং কি করতে হয়, এমওএ আর এওএ তৈরি হয়। মানে এমওএ মানে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, এওএ মানে হলো আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন। এবার এই জিনিসগুলো কি, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন একটা আইনি দলিল, যা কোম্পানির উদ্দেশ্য, কার্যকলাপের সীমা, বাইরের সঙ্গে সম্পর্ক, এটা কোম্পানির সংবিধান হিসেবে, মানে আমাদের এরকম দেশের সংবিধান আছে, প্রত্যেকটা নাগরিকদের কি অধিকার আছে, কিভাবে চলতে হয়, এই সমস্ত কিছু সেটা। এখানে কি কি থাকে, কোম্পানির নাম থাকে, রেজিস্টার অফিস কোথায় থাকে, কোম্পানি কি কাজ করবে, সদস্যদের দায় কতটা, কতটা মূলধন আছে, ক্যাপিটাল কতটা আছে, কতটা কোম্পানি শেয়ার নেবে, এই সমস্ত কিছু বলা থাকে। আমরা বললাম না যে ক্যাপিটাল আগে থেকে জানিয়ে দেওয়া হয়, যে কতটুকুনি ক্যাপিটাল আছে কোম্পানির কাছে, কতটা রাখতে পারবে। আর আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন মানে কোম্পানির অভ্যন্তরীণ নিয়মাবলী, যা বোর্ড, শেয়ার হোল্ডার এবং কোম্পানির মধ্যে থাকে। মানে কোম্পানি কিভাবে শেয়ার হস্তান্তর কিভাবে করবে, বোর্ড মিটিং, মানে কোম্পানিটা চলবে কি করে, কিভাবে অডিট করা হবে, কি করে হলো অ্যাকাউন্টস করা হবে, সমস্ত কিছু। আর এইটার মধ্যেই কোম্পানির ওভারঅল যে, মানে একটা তোমরা বলতে পারো যে কোম্পানি একটা, ধরো তোমার নাম, ক্লাস, রোল নাম্বার তোমার যেরকম থাকে, তো সেরকম তোমরা বলতে পারো এইটা আমাদের মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন। আর আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন মানে তুমি হলো
কিভাবে স্কুলের মধ্যে চলাচল করবে ঠিকঠাক নিয়ম নীতি করে, এবং তোমাদের হলো মানে স্কুলের টিচারকে হলো কখন হোম টাস্ক দেবে, এই সমস্ত কিছু আছে। ঠিক আছে? তো এইখানে দেখো কোম্পানির গঠনতন্ত্র এবং উদ্দেশ্য, এমওএ। আর এও কি অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত নিয়ম। প্রতিটি কোম্পানির জন্য এটা বাধ্যতামূলক এবং এটা আইন মেনে তৈরি হয়। আদালতের অনুমতি ছাড়া পরিবর্তন হয় না, এটা সহজে পরিবর্তন, কারণ নিজেরা কি করে কি নিয়ম করবো, কিভাবে চালিত করবো, সেটা তো নিজেরা করতে পারি। বাইরের সঙ্গে সম্পর্ক এবং কার্যকলাপ নির্ধারণ করেন, যে বাইরের যা পার্টিসরা আছে তাদের সাথে বোঝায় যে কোম্পানি কি আছে, কতটা কি ক্যাপিটাল ইত্যাদি, এবং একটি অভ্যন্তরীণ নিয়ম মানে নিজেদের মধ্যে পরিচালনার জন্য ব্যবহার করা হয়ে থাকে। কোম্পানি এটা সীমা নির্ধারণ করে যে কতটা কি ক্যাপিটাল আছে ইত্যাদি, এবং এটা কোম্পানি পরিচালনার গাইডলাইন। তো একদম ইজি ভাবে বলতে গেলে যে এমওএ ছাড়া কোম্পানি গঠনই সম্ভব নয়, এবং এও ছাড়া কোম্পানি পরিচালনা আগোছালো হয়ে যায়। মানে তুমি ধরো কোনো স্কুলের মধ্যে না ভর্তি হলে তাহলে তুমি ওরকম ভাবে কোনো স্টাডি করতে পারবে না, তাই না? একটা পরীক্ষা থাকে, মাধ্যমিক দাও, উচ্চ মাধ্যমিক দাও, কলেজ দাও, তাই না? একটা জায়গা থেকে তোমার এডুকেশনটাকে তো পূরণ করতে হয়। আর তুমি ঠিকঠাক পড়াশোনা না করলে তুমি এক্সামে পাস হবে না। এটা হলো আমাদের এওএ। ঠিক আছে? এইভাবে তোমরা মনে রাখতে পারো। তারপর কি করতে হয়? এগুলো তো আমরা বুঝলাম যে এওএ, এমওএ তৈরি হয়। তারপর কি নিবন্ধন করতে হয়, সমস্ত কাগজপত্র দিয়ে কোম্পানি মানে রেজিস্ট্রেশন করতে হয় আইনতভাবে। তারপর কি করতে হয়? শেয়ার ইস্যু করতে হয়। শেয়ার ইস্যু মানে মূলধন করা হয়ে থাকে। ওই কেকের টুকরোগুলো আমরা আলাদা আলাদা দিয়ে সেই অনুযায়ী টাকা তুলি। তারপর সেই টাকাগুলো আমরা পেয়ে গেলাম, সেটা দিয়ে আমরা কোম্পানি চালাই। তারপর যতটা লাভ হলো, তারপর কে কটা কেকের টুকরো কিনেছিল সেই অনুযায়ী। কেউ ৩ টে কিনলো, তাহলে তো লাভের ৩০% পেয়ে যাবো। এইভাবে আমাদের হয়ে থাকে। ঠিক আছে? এবং ব্যবসা আরম্ভের অনুমোদন এবং ব্যবসা শুরু করার জন্য সরকার থেকে লাইসেন্স নিতে হয়। এইভাবে আমাদের কি হয়ে থাকে? একটা কোম্পানি গঠন হয়ে থাকে। বোঝা যাচ্ছে? তো এইটা হলো কোম্পানির টোটাল গল্পটা। এইভাবে আমাদের কোম্পানির কাজবাজ চলে। তারপর আছে আমাদের কি কারবার যখন তৈরি হয়, একটা বিজনেস মানে ওভারঅল একটা বিজনেস তৈরি হয় কি, সংগঠনের রূপ বাস্তবে হতে হলে এক মালিকানা হবে, অংশীদারি হবে, নাকি হলো কোম্পানি হবে। মূলধন জোগাড় করতে হয়, পুঁজি কোথা থেকে আসবে, আইনত কাগজ প্রস্তুত করতে হয়, কোম্পানির জন্য আলাদা, অংশীদারির জন্য আলাদা, এইরকম বিভিন্ন ভাবে লাইসেন্স নিতে হয়, সরকারের অনুমোদন নিতে হয়। তারপর সবশেষে ব্যবসা শুরু করতে হয়। ঠিক আছে? তো এইভাবে টোটাল আমাদের সমস্ত কিছু হয়ে থাকে। তো এই চ্যাপ্টারটা ছিল, এইটাকে আমি এই পার্টের মধ্যে সমস্ত মেন জিনিস আলোচনা করে দিলাম। তোমরা যে যার রেসপেক্টিভ বই থেকে পড়বে, এবং সেখানে দেখবে অনেক অনুশীলনের মধ্যে এমসিকিউ আছে, সেগুলো প্র্যাকটিস করবে, সেগুলো উত্তরও দেওয়া আছে সেটার পেছনে, দেখবে খুব ইজিলি বুঝতে পেরে যাবে। ঠিক আছে? তো এইটাই হলো টোটাল ব্যাপার। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তো এইটাই ছিল আমাদের চ্যাপ্টার 2 টা।